বিশেষ আয়োজন ডক্টর সলভ কোন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় বুক জ্বালা পড়া সমস্যায় করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার রকুনুজ্জামান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240522 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, বুক জ্বালা পড়ার সমস্যা কিন্তু এখন বেড়ে যাচ্ছে। আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাপন কিংবা আমাদের স্ট্রেস কিন্তু বেড়ে যাচ্ছে। বিভিন্ন কারণে হয়। সাধারণ এইসব কারণ ছাড়াও দেখা যাচ্ছে অনেক জটিল কারণের লক্ষণ হিসেবে বুক জ্বালা পড়া আসলে সমস্যা হয়। এই বুক জ্বালা পড়া কেন হয়, এই লক্ষণ কি, প্রতিকার কি, সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার রকুনুজ্জামান ভূঁইয়া। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে বুক জ্বালা পড়া, আমরা সকলেই বলে থাকি যে বুক জ্বালা পড়া, অনেকে মনে করে থাকেন যে শুধুমাত্র বোধহয় গ্যাস্ট্রিকের সমস্যা, সাধারণভাবে যেটা বলে সেটাতে। আসলে বুক জ্বালা পড়া কী কী কারণে হয়ে থাকে? বুক জ্বালা পোড়া খুব একটা কমন জিনিস। ধরেন জেনারেল পপুলেশনের প্রায় 20% লোকের বুক জ্বালা পোড়া হয়ে থাকে, এবং সেটা জীবনের কোনো না কোনো সময় যে কারো হয়েছে বা হয়ে থাকতে পারে। যেমন ধরেন খুব একটা দাওয়াত খেলেন, বুড়িবোস করলেন, অথবা খুব পার্টিতে গেলেন এবং পানীয় টানীয় অনেক কিছু খেলেন, তারপরে বুক জ্বালা পোড়া করলো, আবার সেটা নাই। সেটা খুব একটা মানে উদ্বেগ প্রকাশ নাও করতে পারে। কিন্তু কারো যদি বুক জ্বালা পোড়াটা সপ্তাহের 2 থেকে 3 দিন বা তার অধিক, এবং সেটা যদি 3 সপ্তাহের বেশি, এটা যদি স্থায়ী হয়, তখন আমরা এটাকে রোগ হিসাবে চিহ্নিত করব। অর্থাৎ সপ্তাহে 2-3 বার করে এভাবে 2 থেকে 3 মাস পর্যন্ত যদি এরকম স্থায়ী, তখন আমরা একটা রোগ হিসাবে চিহ্নিত করব। যখন রোগ হিসাবে চিহ্নিত করব, তখন কিন্তু আমরা এর কারণও খুঁজব। সেই কারণগুলো হচ্ছে যে আমাদের খুব বেসিক জিনিস হচ্ছে আমরা যে খাবারটা খাই, খাবার যখন আমরা গিলে ফেলি, তখন আমাদের বুকের যে সিনা, তার পিছনে একটা লম্বা টিউবের মতো খাদ্যনালী বলা হয় এটাকে, তারপর হলো পাকস্থলী। এই খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু পাকস্থলী চলে যায়, এবং এটা নিয়মটাই হচ্ছে যে গ্রেভিটির দিকে যাবে, অর্থাৎ উপর থেকে নিচে দিয়ে একমুখী হবে, কখন এটা ব্যাক করে উপর আসবে না। কারণ হচ্ছে মানে পাকস্থলী এবং খাদ্যনালীর মাঝখানে একটা যে জাংশনটা আছে, সংযোগস্থল, সেইখানে একটা বাল্ব অ্যাকশন আছে বা কপাটিকা, অর্থাৎ খাবার ঢুকবে কিন্তু এটা ব্যাক করবে না। কোনো কারণে যদি ওই খাবার পাকস্থলী থেকে পাচক রস মিশ্রিত হয়ে, অথবা পাচক রস এমনিতে যদি আবার এই খাদ্যনালীতে অথবা ইসোফেগাসে চলে আসে, তখন কিন্তু তার সিমটম হয়, সেটাই হচ্ছে বুক জ্বালা পোড়া। এখন এর কারণ হচ্ছে যে ওই যে বাল্বটা বা মানে স্ফিংটারটা, এই স্ফিংটার যদি কোনো কারণে শিথিল থাকে অনেক সময় ধরে, অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি এটা যদি শিথিল হয়, যখন দরকার তখন না, আবার অনেক সময় ধরে হচ্ছে, তখন এটা একটা মানে ফাংশনাল, মানে দ্যাট ইজ গঠনগত একটা সমস্যা। আরেকটা হচ্ছে জন্মগতভাবেই কারো যদি হার্নিয়া থাকে, হায়াটাস হার্নিয়া বলে থাকে, স্টোমাকের কিছু অংশ ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার উপরে উঠে যায়, তখন এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে যদি খাদ্যাভ্যাস, যদি খুব বেশি চকলেট, তারপরে আপনার চা, কফি অথবা পানীয় অথবা মদ্যপান অথবা সিগারেট যারা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে হতে পারে। ওই নির্দিষ্ট ব্যক্তি যদি স্থূলাকার হয়ে থাকেন, তাহলে হতে পারে। গর্ভবতী মায়েদের হতে পারে, কারণ গর্ভবতী মায়েদের পেটের মধ্যে একটা বিশেষ জায়গা জুড়ে তার বাচ্চাটা থাকে, তখন চাপ দিলে খাবারের উপরের দিকে চলে আসে, এটা একটা। আরেকটা হচ্ছে যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে, তখন কিন্তু যে খাদ্যনালী বা পাকস্থলী বা অন্ত্রের যে মুভমেন্টটা, এটা কিন্তু শিথিল হয়ে যায়, তখনও এটাকে আমরা বলি গ্যাস্ট্রোপ্যারেসিস। সেক্ষেত্রেও কিন্তু রিফ্লাক্স হতে পারে। আর রিফ্লাক্স কথাটা হচ্ছে যে উপরের দিকে উদ্গীরণ হওয়া, এবং সেই রিফ্লাক্স কিভাবে রোগী বলে থাকে, একটা তো বুক জ্বালা পোড়া করে, আরেকটা হচ্ছে যে বলে যে খাবারটা উপরে উঠে আসে, অনেক সময় মুখেও চলে আসে, আবার টক রস মুখের মধ্যে অনুভূত হয়, সেটাকে আমরা বলি ওয়াটার ব্রাশ হয়। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু রাতের বেলা ঘুমের মধ্যে মনে হয় যে দমটা বন্ধ হয়ে আসতেছে এবং মনে হচ্ছে গলা চেপে ধরছে, এরকম হয়। আবার কারো দেখা যায় খুব দীর্ঘ মানে কাশি, এই
মানে বুক জ্বালা পোড়া, রিফ্লাক্স, এটা থেকে কিন্তু কাশি হতে পারে। অর্থাৎ খাবারটা উপরে আসে এবং সেটা পর শ্বাসনলীতে যায়, শ্বাসনলীতে সেখান কিন্তু থেকে কাশি হতে কাশি পারে, হয়ে যায়। অ্যাজমাও হতে পারে। জি, খুব এবং জি। এবং অনেকের তো কান পাকাও থাকে। জি, খুব সুন্দরভাবে বলছেন। একজন দর্শক রয়েছে আমাদের সাথে, দর্শকের ফোনটি নিয়ে নিতে চাইছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম স্যার, আমি কুমিল্লা থেকে মামুন বলছি। আমার বয়স 62 বছর বয়স স্যার। জি মামুন সাহেব বলুন। আমার স্যার এই যখন এই ইদানিং আর কি আমি বিজিবিতে জব করতাম, পেনশনের পরে আজকে 7-8 বছর ধরে খাবার খেলে বুকটাও জ্বরে, কিন্তু টক ঢেউ আসে উপর দিকে। এইটার জন্য একটু পরামর্শ স্যার। কতদিন ধরে হচ্ছে এরকম? এটা স্যার আজকে স্যার 3 বছর স্যার। এটা কি রাতের দিকে বেশি হয় না সারাদিনে হয়? সারাদিন আমি যখন স্যার সার্জেলটা খাই হুম। কিন্তু হয় না, যখন 2টা খাই এটা বন্ধ করে দিছি। আচ্ছা। এই জন্য আমি আপনার কাছে পরামর্শ খাওয়ার চাচ্ছি। পরে আসলে কি করেন? হাঁটাহাঁটি করেন না খাওয়ার পর পরেই শুয়ে শুয়ে পড়েন? না, আমি ওয়ার্ক করি স্যার, আমার নিজের একটা জিম আছে, আমি জিম করি বয়স অনুযায়ী আর আচ্ছা। কি। আপনার একটু- বয়স কত, জি। ওজন কত, ডায়াবেটিস আছে কিনা, 3টা প্রশ্ন তো। আমার ডায়াবেটিস নেই স্যার, বয়স হচ্ছে 62। ওজন? আর এটাই স্যার, আমার বয়স 62, ডায়াবেটিস আমার নেই। ওজন হচ্ছে স্যার 72 কেজি। আচ্ছা, বুঝতে পারছি। আপনি সাথে থাকুন যে খাওয়ার পরে যে টক, আমি একটু আগে বলছিলাম যে একটা লক্ষণ হচ্ছে টক ঢেকুর বা জি। টক রস মুখের মধ্যে চলে আসা। উনি স্বাস্থ্য সচেতন মোটামুটি মনে হচ্ছে। হ্যাঁ। 72 তো খুব বেশি, ওজনও খুব বেশি না আসলে। তো জি। ওনার যেটা করতে হবে যে খাওয়ার পরই উনি কোনো জার্নি করবেন না। খাওয়ার পরে জিমের কথা বলছেন, খাওয়ার পর হয়তো খাওয়ার উনি জিম পরে করেন। হয়তো জিম করবেন না বা সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন না, এটা একটা জিনিস। খাওয়ার পরে জার্নি করবেন না, আর খুব টাইট বেল্ট, টাইট কাপড় পরবেন না। হ্যাঁ, ড্রাইভিং করতে হলে একটু পরে করতে হবে, সাথে সাথে করা যাবে না। আর যদি রাতে যদি প্রবলেম ফিল করেন তখন কিন্তু ওনার মাথার দিকটা, অর্থাৎ খাটের মাথার দিকটা একটু উঁচু রাখতে হবে। একটা এখানে ভ্রান্ত ধারণা থাকে, জি। অনেকে মাথার উঁচু মানে 3টা-4টা বালিশ ইউজ করে, সেটা কিন্তু ঘাট থেকে মাথা একটা কোণ সৃষ্টি করে, সেটা কিন্তু না। বরং দেহের সাথে পেটের মানে নিচের অংশের সাথে পেটের একটা কোণ তৈরি হতে হবে, অর্থাৎ খাটটা একটু উঁচু করে রাখতে হবে। সেটা মাথার দিকে যে খাটের পায়া থাকে সেটাকে কোনোভাবে উঁচু করে দিতে বা কোনো বস্তু দিয়ে একটু উঁচু করতে হবে, এটা একটা জিনিস। অর্থাৎ মাথার দিক থেকে মাথার দিকে উঁচু থাকবে না পায়ের দিকে? মাথার দিকে উঁচু থাকবে, আচ্ছা, মাথার দিকে একটু উঁচু থাকবে। জি। আরেকটা জিনিস হচ্ছে যে যারা নামাজি, হ্যাঁ, জি। তাদের যদি এই সমস্যা থাকে তাহলে কিন্তু উনি খেয়ে নামাজ পড়বেন না, বরং নামাজ পড়ে খাবেন। অর্থাৎ রুকু সিজদাতে গেলে এই সিমটম বেড়ে যেতে পারে আর কি। আচ্ছা, অর্থাৎ আপনি যদি মুভমেন্টের কথা বলেন, এটা একটা বড় কারণ। এরপরে হয়তো উনি একজন চিকিৎসকের পরামর্শ কিছু হ্যাঁ, জি। ওষুধ খেতে পারেন। এই যে আরেকটা বিষয়, যেটা যে প্রসঙ্গটা উঠলেই, ঘুমানোর কতক্ষণ আগে আসলে খাওয়া উচিত? আচ্ছা, এই খাওয়ার কিছু মানে শিষ্টাচার আছে। জি, খাওয়া জি। হচ্ছে যে খুব জি। এই যে বললেন যে খাওয়ারের শিষ্টাচার রয়েছে, তার মানে খাওয়ারের নির্দিষ্ট নিয়ম রয়েছে। অবশ্যই এই আছে। নিয়মগুলো মেনে চললে দেখা হ্যাঁ। যাচ্ছে এই যে আমরা বুক জ্বালা পড়ায় সেটা সম্ভাবনা কমে যাবে। এই শিষ্টাচার সম্পর্কে আমরা আলাপ করবো একটি বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠান এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সনকল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার রকুনুজ্জামান ভূঁইয়া, এবং আমরা আলাপ করছি বুক জ্বালা পোড়া নিয়ে। আমরা আলাপ করছিলাম আসলে যে কি কারণে বুক জ্বালা পোড়া হয়। একজন দর্শকও আসলে বলছিলেন যে উনি ঢেকুর উঠে। একটু যে শিষ্টাচার সম্পর্কে আপনি বলছিলেন, আপনি কিভাবে শুতে হবে সেটা ছাড়াও কখন কখন খাওয়া উচিত, কখন খাওয়া উচিত না, একটু যদি আমাদের দর্শকদের বলতেন। আর যে কোনো খাবার খেলে আমাদেরকে একটু দেখে খেতে হবে কি খাচ্ছি। মস্তিষ্কের মধ্যে চিন্তায় থাকতে হবে যে আমি কোন খাবারটা গ্রহণ করছি, সেটা একটু সময় নিয়ে খেতে হবে। সময় নিয়ে খাওয়া মানে হচ্ছে যে স্বাদটা গ্রহণ করতে হবে এবং ভালোভাবে চিবিয়ে খেতে হবে। কখনোই গোগ্রাসে খাওয়া উচিত নয় এবং উপর্যুপরি খাওয়া ঠিক নয়। আরেকটা হচ্ছে খাবার যেটা খাচ্ছি, যে উপাদান, সেটা ধরেন খুব বেশি মশলাযুক্ত খাবার, খুব ঝাল ঝোলের খাবারটা কম খাবো, এবং ফাস্ট ফুড এবং বেভারেজ যে কোমল পানীয় এগুলা কম খাওয়ার চেষ্টা করব। আর হচ্ছে যে খাবারের সাথে পানি কতটুকু খাবো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই প্রসঙ্গে। হ্যাঁ, আমরা বলি যে পানি খাওয়া ভালো, কিন্তু যাদের এই জিইআরডি বা জার্ড অথবা বুক জ্বালা পোড়ার সমস্যা আছে তারা কিন্তু খাবারের সাথে বেশি পানি পান করবেন না। খুবই অল্প পরিমাণ পানি দিয়ে খাবারটা শেষ করবেন এবং পরে 1 থেকে 2 ঘন্টা পরে ওনার চাহিদা মতো পানি পান করবেন। আর বলা হয় যে 2টা খাবারের মাঝখানে উনি যথেষ্ট পরিমাণ পানি, অর্থাৎ উনি নাস্তা খেলেন আর দুপুরের খাবার হয়তো 12টা 11টার দিকে উনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করলেন। আর হচ্ছে যে রাতের খাবারটা কখন খাবেন। রাতের খাবারটা সাধারণত
যখন উনি ঘুমাতে যান তার কমপক্ষে 2 ঘন্টা আগে শেষ করতে হবে, এবং খাওয়ার পরে কখনোই শুয়ে পড়া যাবে না। এবং খাওয়ার কারো কারো অভ্যাস আছে যে লেট নাইট একটা স্ন্যাক্স খায়, যাদের বুক জ্বালা পোড়া আছে তারা লেট নাইট এই স্ন্যাক্সটা খাবেন না। হ্যাঁ, এবং যেটা আমি আগে বলছিলাম, শোয়ার ক্ষেত্রে উনি মাথার দিকটা একটু উঁচু রাখবেন, আর ধূমপান করবেন না, মদ্যপান তো অবশ্যই করবেন না, এবং চা কফি লিমিটেড পান করবেন আর কি। আচ্ছা, খুব সুন্দরভাবে আসলে বলছিলেন। অনেকে দেখা যাচ্ছে বুক জ্বালা পড়ায় বলেছে যে বুকে ব্যথা করছে, প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেল, উনি মনে করলো যে হার্টের সমস্যা, কিন্তু হাসপাতালে গিয়ে বললো যে না, আপনার তো আসলে এটা গ্যাস্ট্রিকের সমস্যা, সাধারণ ভাষায় আমরা যেটা বলি। আবার উল্টা ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে যেরকম অনেক দিন ধরে বুকে ব্যথা করছে, উনি দেখা যাচ্ছে যে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, যেহেতু এটা বুক জ্বালা পড়ায় মনে করছে যে গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু হঠাৎ করে একদিন দেখা যায় এমন বুক ব্যথা, হাসপাতালে গেলে তখন মনে করলো যে এটা আসলে আপনার তো এটা হার্টের সমস্যা। এটা আসলে খুব গ্রসলিকে আসলে বোঝা যায় যে কোন ব্যথা এখানে দুইটা টার্ম, একটা হলো হার্ট বার্ন বা বুক জ্বালা পোড়া, আর হার্ট অ্যাটাক। শব্দটা খুব কাছাকাছি, কিন্তু দুইটা দুই অঙ্গের রোগ এবং দুই ধরনের রোগ, এবং দুইটার জটিলতা এবং মানে সিভিরিটি ভিন্ন রকমের। সাধারণ বুক জ্বালা পোড়া সাধারণত যে কারো হতে পারে, এবং সেটা খাদ্যাভ্যাস এবং ওনার দৈনন্দিন জীবনযাপনের যে প্রণালী, এটা যদি চেঞ্জ করেন সেটা ভালো হয়ে যায়। কিন্তু কেউ যদি ঝুঁকিতে থাকেন হার্ট ডিজিজের, যেমন ধরেন ওনার উচ্চ রক্তচাপ আছে, ওনার রক্তে কোলেস্ট্রল বেশি আছে, ডায়াবেটিস আছে, বা স্থূলকার, এবং বয়স 40-এর ঊর্ধ্ব, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে যে হার্ট ডিজিজের ঝুঁকি, তাদের যদি মানে মাঝারি মানের চাইতে বেশি পরিশ্রম করতে গিয়ে যদি কখনো মনে হয় যে বুকে ব্যথা অনুভূত হয়, এবং এই ব্যথাটা হবে বুকে চাপ দেওয়া ব্যথা, মনে হবে কেউ চেপে ধরেছে, এটা তো যেমন জলার মতো ব্যথা, কেউ চেপে ধরেছে। আচ্ছা, এবং কখনো কখনো মনে দম বন্ধ হয়ে যাওয়ার মতো ব্যথা, এবং কখনো কখনো চোয়ালটা আটকে যায় মনে হয়। আপনি যেটা খুব সুন্দরভাবে বলছেন যে পরিশ্রম মানে কেউ সিঁড়ি দিয়ে উঠতে গেলে খারাপ লাগে, বা কোনো একটা পরিশ্রম করতে গেলে খারাপ লাগে। আর এটা বলছিলেন যে চোয়ালটা ধরে আসছে। হ্যাঁ, আবার যদি এই ব্যথা কারোর সাধারণত বাম হাতের দিকে, কারো কারো ডান হাতের দিকে হতে পারে, সেটা যদি ছড়ায় পড়ে, এবং যদি ওই রোগী বলে যে আমার কিছুতেই ভালো লাগছে না, হ্যাঁ, তাহলে ওনাকে ধরে নিতে হবে যে হার্টের ডিজিজ আছে কিনা, এবং সেক্ষেত্রে নিকটস্থ হাসপাতাল অথবা ডাক্তারখানায় গিয়ে একটা ইসিজি করলেই কিন্তু আমরা দুটাকে আলাদা করে ফেলতে পারবো। এবং ইসিজিতে যদি চেঞ্জ থাকে, অথবা যদি কোনো ট্রপোনিন নামের কোনো টেস্ট করা হয়, তাহলে কিন্তু হার্ট ডিজিজ ধরা পড়লো অথবা এক্সক্লুড হয়ে গেল। হ্যাঁ, তো সাধারণভাবে যাদের ঝুঁকির মধ্যে আছে এবং স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করলে যাদের বুকে কম্প্রেসিভ পেইন হয়, এবং সেটা যদি ছড়ায় পড়ে, তাহলে হার্টের সমস্যা রয়েছে, তাহলে চিকিৎসকের কাছে এটা নিশ্চিত হতে হবে। এই যে আমরা বলছি যে হার্ট বার্নের কথা, বুক জ্বালা পড়ার কথা, এটার নিশ্চয়ই তো কিছু প্রতিকার রয়েছে, কিছু চিকিৎসা রয়েছে। প্রথমে আমরা চিকিৎসা নিয়ে আমরা আলাপ করতে চাই একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সল্ট অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার রকুনুজ্জামান ভূঁইয়া, এবং আমরা আলাপ করছি বুক জ্বালা পোড়া নিয়ে। আমরা চিকিৎসা নিয়ে আলাপ করাটা একটু শুরু করেছিলাম, যে আসলে এই যে সবাই যে বুক জ্বালা পোড়া নিয়ে আপনাদের কাছে আছে, মানে কী কী চিকিৎসা দেন আসলে? বুক জ্বালা পোড়ার চিকিৎসা হিসেবে আমরা সাধারণত ওষুধ যেগুলো দিয়ে থাকি, সেটা হচ্ছে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাবেন, অথবা এলজিনেট জাতীয় ট্যাবলেট অথবা সিরাপ খাবেন। আর হচ্ছে যে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, সেটা অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, রেবিপ্রাজল, বিভিন্ন নামে পাওয়া যায়, সেটা গ্রহণ করবেন। আর এটা আমরা বলি যে ইম্পেরিক্যাল একটা থেরাপি আমরা দেই, অর্থাৎ আমরা ধারণা করি যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে, তখন আমরা 2 মাসের জন্য একটা ট্রিটমেন্ট হয়তো দেই। এবং যাদের মানে খাবার উপরের দিকে উঠে আসে, বলে যে খাবারটা উপরে উঠে আসে, সেই ক্ষেত্রে প্রোকাইনেটিক ড্রাগ, অর্থাৎ স্টোমাকের মুভমেন্টটা বাড়ানোর জন্য আমরা ডমপিরিডন জাতীয় ওষুধ দিয়ে থাকি। আর হলো যে অনেক সময় যদি কেউ টেনশনে বা অ্যাংজাইটিতে থাকেন, ভোগেন, সেই ক্ষেত্রে আমরা টেনশন কমানোর জন্য, উদ্বিগ্নতা কমানোর জন্য অনেক সময় ওষুধ দিয়ে থাকি, এবং মৃদু ঘুমের ওষুধও দেওয়া লাগতে পারে। এগুলো সাধারণত মানে ওষুধ আর কি। আচ্ছা, এই যে ওষুধ বললেন, এর সাথে যদি আপনি আমার প্রথম অংশে আলাপ করেছেন, খুব সংক্ষেপে যদি বলতেন সাথে কি কি নিয়ম আসলে মানতে হবে? নিয়ম মানতে হবে যে স্পাইসি খাবার,
এবং সিগারেট এবং অ্যালকোহল জাতীয় জিনিস পরিহার করবেন। খুব বেশি একসাথে খুব গুগ্রাসে খাবেন না, অল্প অল্প করে এবং বারবার খাবেন। পানিটা খাবারের অনেকক্ষণ পরে পান করবেন, এবং খাবার সাথে সাথে ঘুমাতে যাবেন না, 2 ঘন্টা পরে ঘুমাবেন। আর হলো মাথার দিকটা উঁচু একটু উঁচু রাখবেন। জি। এটা হচ্ছে। এবং যদি দেখা যায় 2 মাসের ট্রিটমেন্ট দেওয়ার পরে ভালো হচ্ছেন না, তাহলে অবশ্যই একজন তখন বিশেষজ্ঞ কিন্তু ওষুধ দেখানো বিশেষজ্ঞের কাছে যাবেন। তখন কিছু জটিলতা দেখা দিতে পারে। ডিটেক্ট করার জন্য আমরা আলাপ করবো একটু। একজন দর্শক রয়েছে অনেকক্ষণ ধরে আমাদের অপেক্ষমান। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমি আচ্ছা আবিদা সুলতানা বলছি খুলনা থেকে। জি। আমার বয়স 42 বছর জি চলছে। জি আমি এখন সমস্যা হচ্ছে আমার গ্যাসের প্রবলেম আছে অনেক বছর থেকেই। আর হচ্ছে আমার বছর খানেক হয়েছে বাম পাশে যেটা পানির কোপ বলে ওইখানে ব্যথা করছে। জি এটা হচ্ছে মাঝে মাঝে করে, সবসময় করে না। আমার এই 3-4 দিন মানে সর্দি লেগে জ্বর আসছিল কালকে, তো সারা রাত মানে ঘুমাইতে ভীষণ কষ্ট হচ্ছে। আমার গ্যাসের ব্যথার মতো না কি জানি না, আমার ব্যথাও করছে। আর পাশাপাশি পানির কোখের ওই সাইডে বাম পাশে ব্যথা করছে প্রচুর। জি ডাক্তার রুকনুজ্জামান ভাই, খুব সংক্ষেপে যদি ওনার কাছ থেকে কিছু জানার থাকে আপনার। আচ্ছা, জ্বরটা তো মামুলি, আগে থেকে ওনার ব্যথা ছিল। তো আপনার এই কোনো বমি হয়? বমি ভাবটা আসে মাঝে মাঝে, কিন্তু বমি যে একেবারে হয় তা না। পায়খানার কোনো সমস্যা আছে? মানে হ্যাঁ, পেটে পায়খানা ঠিকমতো হয় না, ভাব যায়, বাথরুম হয় না ঠিকমতো, এটা অনেক বছর ধরেই। আচ্ছা, আমি ধরতে পারছি আপনার ব্যাপারটা। এটা একটা হইতে পারে যে আপনার গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার হইতে পারে। তবে আপনার কথা যেটা মনে হচ্ছে যে পায়খানার সাথে যেহেতু সম্পর্কিত, সেটা হচ্ছে আপনার ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস হবে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি কিছু খাবার ডিটেক্ট করবেন নিজেই, যে কোন খাবারটা খেলে সমস্যা হয় সেটা পরিহার করবেন। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার যদি কোনো উদ্বিগ্নতা থাকে সেটা কমাবেন, রিল্যাক্স থাকতে হবে। 3 নম্বর কথা হচ্ছে যে এটা যদি বারবার হয় এবং দীর্ঘস্থায়ী হয়, তাহলে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন বা হাসপাতালে যাবেন। প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে, একটা আলট্রাসোনোগ্রাম করা লাগতে পারে, এন্ডোস্কোপিও করা লাগতে পারে। এগুলো যদি ভালো থাকে তখন আইবিএস এর একটা লং টার্ম ট্রিটমেন্ট দিতে হবে। মোটামুটি দর্শক, যিনি আবিদা সুলতানা বলছিলেন, এখন কিন্তু এই যে আপনার যে লক্ষণগুলো বলেন, এই রোগের কিন্তু খুবই ভালো ভালো ওষুধ রয়েছে, কিন্তু একসময় ছিল না। এই যে আপনি যদি একটু নিয়ম মেনে চলেন এবং ওষুধগুলো গ্রহণ করেন, নিশ্চয়ই আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানে খুব বেশি সময় নাই। লং টার্ম আসলে কমপ্লিকেশন, দীর্ঘমেয়াদী কী কী জটিলতা হতে পারে? হ্যাঁ, লং টার্ম কমপ্লিকেশন হতে পারে যে বারবার যদি পাচকরসটা উপরের দিকে উঠে আসে, অ্যাসিড তো, হ্যাঁ, স্টোমাকের তো অ্যাসিড, এটা আসলে একটা ক্ষত সৃষ্টি করবে, ওইখানে একটা প্রদাহ হবে, এটা আমরা বলি ইসোফেজাইটিস। সেটা দীর্ঘস্থায়ী হলে আলসার হতে পারে। এই আলসার থেকে এক সময় এটাকে পরিবর্তন হয়ে এটা ডিসপ্লাসিয়া হবে এবং এটা ব্যারেটস ইসোফেগাস হতে। ব্যারেটস ইসোফেগাস এটা একটা ক্যান্সারের পূর্ববর্তী স্টেজ, হ্যাঁ, এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে দীর্ঘস্থায়ী আলসার থেকে ওখানে একটা স্ট্রিকচার বা মানে সংকুচিত হয়ে যেতে হবে, তখন কিন্তু খাবার আর পাস করবে না, এটা একটা। আর হচ্ছে যে তাহলে কি করতে হবে? অবশ্যই একটা এন্ডোস্কোপি নামে পরীক্ষা করতে হবে। অর্থাৎ আপনার মতো বিশেষজ্ঞের কাছে গেলে আপনারা বাদবাকি করেন, কিন্তু যদি ফ্যাসিলিটি থাকে একটা এন্ডোস্কোপি করলে এইগুলো আসলে শনাক্ত করা সম্ভব। ডাক্তার রুকনুজ্জামান ভূঁইয়া, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শককে ধন্যবাদ। জি দর্শক, আসলে যেমনটি বলছিলেন, যদি একটু আসলে নিয়ম মেনে চলে, আমরা তার নিয়মগুলি জানি, তবুও একটু খাবার খাওয়ার সময় যদি অল্প অল্প করে খাই, যেগুলি বললেন স্পাইসি ফুড যদি একটু আমরা বর্জন করি, ধূমপান মদ্যপান যদি একটু বর্জন করি, দেখা যায় যে পরবর্তী যে জটিলতা, সেই জটিলতাগুলি থেকে আমরা কিন্তু মুক্ত থাকতে পারব। যত্রতত্র কিন্তু এই যে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যাবেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আমরা সকলেই ভালো থাকি, এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।